নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল একটা যাত্রীবাহী বাস। বাঁকড়াহাট এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। 20 জন যাত্রী আহত, তার মধ্যে 10 জনকে কলকাতায় হাসপাতালে স্থানান্তর করতে হয়েছে। কিভাবে ঘটলো এই ঘটনা? শামালী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে বেশ কয়েকজন ভর্তি রয়েছে। দুর্ঘটনাস্থলে সাতগাছিয়ার বিধায়ক মোহনচন্দ্র নস্কর, সমীর মণ্ডল রয়েছে আমার সঙ্গে ফোনে। সমীর, কিভাবে ঘটলো ঘটনা? দেখো সুনন্দা, এই সকালবেলায় আচমকাই বাঁকড়াহাট রোডে শামালী চকতলা কাছেই দুর্ঘটনা ঘটে। বাসে রেসারেসি চলছিল, সেই সময় সেই নিয়ন্ত্রণ হারিয়ে রেসারেসির মাঝখানে হারিয়ে যাওয়া একটি গাছে, রাস্তার ধারে একটি গাছ ছিল, সেই গাছে ধাক্কা মারে। আর গাছের পাশাপাশি ওখানে বাজার বসে, সেই বাজারে কেউ ছিল না সেই সময়, খুব বেঁচে গেছে। বাগড়াহাটে রোডের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বেসরকারি, ঠিক রসপুঞ্জর সামনেই দুর্ঘটনা ঘটেই। দুর্ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন, আহত হয়েছেন। তাদেরকে সামনেই একটি শামালী হাসপাতাল আছে, সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও অবনতি হওয়ার জন্য তাদেরকে কলকাতার বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেছে। এবং এই 75 নম্বর রুট AR-ST8 রেসারেসি করছিল, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটে। 20 থেকে 25 জন এই আহত হয়েছে, তার মধ্যে 15 জন আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তর করা হয়েছে। অতনুদা, ধন্যবাদ। বলো, আপনি কাকিমা বাসে ছিলেন? হিঙ্গলগঞ্জের খবরে নজর রাখতে হবে। ডাঁসা নদীর বাঁধ, সেই ডাঁসা নদীর বাঁধে যারা থাকতেন এতদিন ধরে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে, কারণ তাদের আর কোনো থাকার জায়গা নেই। তারা এতদিন নদী বাঁধে ত্রিপল খাটিয়ে বাস করছিলেন, কিন্তু এইভাবে তো সম্ভব নয়। তাই বাঁধ ফাঁকা করতে সরকারি জমিতেই তাদের পাকা বাড়ির ব্যবস্থা হয়েছে। বিষয়ে আরও কথা বলবো, আমার সঙ্গে অনুপম রয়েছেন সরাসরি। অনুপম, তাদের কোথায় জমি দেওয়া হয়েছে, বাড়ি তারা কিভাবে তৈরি করবেন, সেই সামর্থ্য কি তাদের রয়েছে? প্রশাসন কতটা কিভাবে হেল্প করছে? দেখো অতনু, এই যে হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের ডাঁসা নদীর ধারে যে কুমিরমারি এলাকা, এখানে নদীর ধারে বাঁধের ওপর একদম বাম আমলের থেকেই কিন্তু বেশ কয়েকটি পরিবার তারা বাঁধের ওপরে বসবাস করতো। এবং আনফান, ইয়াস, বুলবুলের মতো যেসব দুর্যোগ, সেই দুর্যোগ কিন্তু এদের মাথার উপর দিয়ে গেছে, তাদের বাড়িঘর ভেঙে নদীতে তলিয়ে গেছে। তারা মাসের পর মাস কিন্তু ফ্লাড সেন্টারে ছিল। এরপর যখনই প্রতি বছর যখনই দুর্যোগ আসে, তখন কিন্তু তারা শিবিরে মেঘ দেখে এবং এর বাড়িঘর ছেড়ে কিন্তু তাদের ফ্লাড সেন্টারে গিয়ে আশ্রয় নিতে হয়। এরপর এদের পর এই যে বুলবুল যে ভয়াবহ যে দুর্যোগ গেল, সেই বুলবুলের পরে কিন্তু যেসব নদীর বাঁধের যেসব ভেঙে গেছিল এবং যারা ঘর ছাড়া হয়েছিল, তাদের একদিকে যখন পুনর্বাসন, অন্যদিকে সেই সব বাঁধ মেরামতের নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী। এবং সেই ঘোষণার পরেই এই যে ডাঁসা নদীর পাড়ে কুমিরমারি এলাকার যেসব বাসিন্দারা বাস করতো, তাদেরকে এই রূপমারি পঞ্চায়েতের তরফ থেকে 1 নম্বর খতিয়ানের জায়গা থেকে তাদেরকে জায়গা দেওয়া হলো। এবং যে রাজ্য সরকারের যে আবাস যোজনার ঘর, সেই ঘরও তাদেরকে বরাদ্দ করা হয়েছে। সেখানেই তাদের রাজ্য সরকারের টাকায় যে ঘরে তাদের ঘর তৈরি করে দেওয়া হবে। এবং আপাতত 4টে পরিবারকে সেখানে জায়গা দেওয়া হয়েছে, তাদের বাড়ি তৈরি করার কাজ শুরু হয়েছে। এবং পরবর্তী সময় আরো যারা রয়েছে তাদেরকেও এক এক ধাপে ধাপে সবাইকেই পুনর্বাসন দেওয়া হবে বলেই কিন্তু জানানো হয়েছে। ধন্যবাদ। এই নদী বাঁধের উপরে, ডাঁসা নদীর এই যে বাঁধ, আয়লা বাঁধ হচ্ছিল, এই বাঁধের উপরে 4টে পরিবার ছিল। দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করছিল, কিন্তু এরা ভূমিহীন, কোথাও ঘর বাঁধার কোনো বিকল্প জায়গা ছিল না। তাই আমরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই 4টে পরিবারের জন্য 6 কাঠা জায়গা, তাদের 1 নম্বর খতিয়ানের জায়গা, ওনাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করেছি। ওখানে ওনারা দাবি করছেন যে একটু পঞ্চায়েত বা এজেন্সির উদ্যোগে যদি মাটিটা ফেলে দেওয়া হয়, তাহলে ওনারা ঘরটা করার সুবিধা হয়। গ্রাম পঞ্চায়েত থেকে হচ্ছে কি, যাই হোক, একটা জায়গা দিয়েছিল, তো 1 কাঠা করে না 1.5 কাঠা করে জায়গা দিয়েছে, ওখানে বসবাস করতেছে। একটু বেশি হলে আমরা তাতে একটু ভালো বলবো, আর তাতে আমরা ঘর বাঁধতে পারবো, তাতে আমরা শান্তিতে আমরা বাস করতে পারবো। আগে কোথায় ছিলেন আপনারা? ও নদীর সাইডে লিলুয়ায় একটা পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছিল। তো এলাকার মানুষ অভিযোগ জানানোর পর এবার বিএলআরও তৎপর হয়ে ওঠে। বিএলআরও থেকে পুলিশকে নিয়ে এসে সেই পুকুর আবার নতুন করে খোঁড়া হচ্ছে। দেবাশিস রয়েছেন সরাসরি আমার সঙ্গে। দেবাশিস, আমরা দেখি যে সাধারণত আমরা খবর করার পর তারপর প্রশাসনের তৎপরতা বাড়ে, কিন্তু এক্ষেত্রে স্থানীয়দের অভিযোগ পেয়েই তৎপর হয়ে ফিল্ডে নেমে পড়লে বিএলআরও। এটা নিঃসন্দেহে সাধুবাদ জানাতেই হবে।
দেখো, অবশ্যই জানাতে হবে, তার কারণ আমরা জানি একাধিক অভিযোগ আসে, কিন্তু সেখানে প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ হয় যে তারা কোনো কাজ করছে না। অবশ্যই বালিজগাছা ব্লকের বিএলআরও সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরাসরি মাঠে নেমেছেন। মাত্র কয়েকদিন আগেই তিনি কিন্তু জয়েন করেছেন এই হাওড়ায় বালিজগাছা ব্লকে। আর গতকাল আমরা যা দেখি তা হচ্ছে হাওড়ার লিলুয়ার বালি বিধানসভায় এবং বেশ কিছু পঞ্চায়েত এলাকা যেটা লিলুয়া থানার অন্তর্গত পড়ে, সেই এলাকায় যেখানে যেখানে পুকুর বোঝাই হয়েছে সেই এলাকাগুলিতে তিনি তন্ন তন্ন করে খোঁজেন, কারা করছেন, কিভাবে করছেন, ম্যাপ হাতে নিয়ে তারা কিন্তু সেই কাজগুলি করতে থাকেন। ফলে আমরা দেখতে পাই শুধুমাত্র এই নয় যে পুলিশের তরফ থেকে যে কিন্তু একই রকম ভাবে সব রকম কাজ করা হয় পুলিশের তরফ থেকে। নবোদয় পল্লী যেখানে কিন্তু পুকুর বোঝাইয়ের অভিযোগ, পাশাপাশি দেখা যায় যে সেখানে মহিলাদের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এই অভিযোগ পাওয়ার পরে কিন্তু সরাসরি ডিসি পদমর্যাদার অফিসার সেখানে গিয়ে পৌঁছান এবং তিনি কিন্তু বারবার করে বিএলআরওর কাছে রিপোর্ট পাঠাবেন এবং সেই পুকুরটিকেও যেন কাটানো হয় তার ব্যবস্থা করবেন। আর ইতিমধ্যে কালীতলায় আরো একটি পুকুর, যেই পুকুরের অভিযোগ ছিল সেই পুকুর কিন্তু খননের কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। অতনু, ধন্যবাদ দেবাশিস। এই পুকুরটা একটা আমরা অভিযোগ পেয়েছিলাম, এটা অ্যাকচুয়াল ডোবা ক্লাসিফিকেশন, মানে ওয়াটার বডি। সেই ক্লাসিফিকেশনে আমরা যখন পাই, আমরা তখন আমাদের টিম নিয়ে ওখানে একটা এনকোয়ারি হয়। এনকোয়ারি করে দেখা যায় টোটাল 16 শতক মতো জমি আছে, তার মধ্যে 2 শতক জমিতে একটা ফিল আপ হয়েছে এবং টিন দিয়ে ওটাকে সারাউন্ডেড করা আছে। আমরা সঙ্গে সঙ্গে 4C5-এ নোটিশ করি এবং থ্রু লিলুয়া পিওস এটাকে আমরা সার্ভ করি যে আমরা প্রশাসনিকভাবে পুলিশ এবং আমরা গিয়ে এটাকে প্রাথমিকভাবে মানে কনস্ট্রাকশনটাকে বন্ধ করেছিলাম এবং প্রশাসনিকভাবে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটার একটা সদর্থক দিক, যেটা রেস্টোরেশন। সোনারপুরে এই প্রথম প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি করা হচ্ছে এবং পরিবেশ যাতে বাঁচানো সম্ভব হয় এবং প্লাস্টিকের রিসাইক্লিং যাতে না হয় সেটা দেখার জন্যই এই কেন্দ্র তৈরি করা হচ্ছে। তো কিভাবে কাজ হবে, এখানে কতটা জায়গা জুড়ে হচ্ছে কেন্দ্র, এলাকার মানুষ কি বলছেন, আমার সঙ্গে অর্পণ রয়েছে সরাসরি। অর্পণ, একদমই, দেখো রাজপুর পৌরসভার যে রাজপুর সোনারপুর পৌরসভা রয়েছে 35টি ওয়ার্ড, সেই ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় এই যে প্লাস্টিক যেগুলো ব্যবহার করার পরে যে প্লাস্টিক যত্রতত্র পড়ে থাকে সেই প্লাস্টিকই রিসাইকেল করা হবে এবং ইতিমধ্যেই তার কাজ শুরু হলো এবং আগামী কয়েক মাসের মধ্যেই এই যে প্রক্রিয়াকরণের যে মেশিন পার্ট সেটি বসে কমপ্লিট হবে এবং এই মেশিন বসার পরেই যেটা দেখা যাবে, যেটা মনে করা হচ্ছে যে এলাকার যে প্লাস্টিক যেগুলো ব্যবহার করার পর যেগুলো ফেলে দেওয়া হয়, যার কারণে তুমি জানবে সামনেই বর্ষাকাল, বিভিন্ন ড্রেন এবং প্রকৃতির যে ভারসাম্য সেটা নষ্ট হয়, সেই ভারসাম্য নষ্ট হবে না এমনটাই মনে করছেন। সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য রাজপুর পৌরসভার পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। সেখানে বলা হচ্ছে যে বাড়িতে ওয়েস্টেজ প্লাস্টিক সেগুলো একটা জারে বা একটা বস্তাতে ভরার জন্য এবং সেখান থেকে পৌরসভার যারা কর্মীরা রয়েছেন সেই বর্জ্য বা প্লাস্টিক তারা সংগ্রহ করবেন এবং এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে সেখানে নিয়ে আসা হবে এবং সেখান থেকে প্রসেসিং হবে। ধন্যবাদ অর্পণ। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সোনারপুর ব্লকে প্রথম সুন্দর উদ্যোগ নেওয়া হলো যাতে আমাদের পরিবেশকে আমরা বাঁচাতে পারি, দূষিত না করতে পারি এবং প্লাস্টিক যেগুলো আমরা যেখানে সেখানে ফেলি, পরিবেশকে দূষিত করি, সেইগুলো কে নিয়ে এসে নির্দিষ্ট জায়গায় দিয়ে সেটাকে প্রক্রিয়া করে আবার নতুন করে সেটা কিছু তৈরি করা, সেটা দিয়ে মানুষ যদি সচেতন হয় তাহলে আমাদের এই উদ্যোগটা কিন্তু সার্থক।